12th এপিসোডের শুরুতে আমরা দেখি সিয়নের মায়ের যখন অ্যাক্সিডেন্ট হয় আর তারপর যখন সিয়ন ওর মাকে হসপিটালে নিয়ে যায় তখন কিমজনও সেখানে আসে আর ওকে বলতে লাগে তুমি এত চিন্তা করো না, আজকের পর থেকে আমি তোমার মায়ের সমস্ত চিকিৎসার খরচার দায়িত্ব নিলাম আর আমি এটাও খেয়াল রাখবো যে যেই ড্রাইভার তোমার মায়ের এমন অবস্থা করেছে তার জন্য গুরুতর শাস্তি হয়। অ্যাকচুয়ালি কিমজন এখানে সিয়নের সামনে এমন অ্যাক্টিং করছিল যেন ও ওদের অনেক কেয়ার করে, কিন্তু আসলে তো এইসব কিছুর পেছনে কিমজনেরই হাত ছিল। দেন পরের দৃশ্যে আমরা দেখি সিয়ন সেই ড্রাইভারের বাড়িতে চলে আসে কারণ ওই ড্রাইভারের কোনো শাস্তিই হয়েছিল না। ফলে ও এখানে এসে ওই ড্রাইভারের খোঁজ করতে লাগে আর ঠিক তখনই কিমজন এখানে এসে উপস্থিত হয় আর ওকে বলতে লাগে প্লিজ তুমি এরকম আচরণ করা বন্ধ করো, আর আমি অনেক চেষ্টা করেছিলাম ওই ড্রাইভারকে শাস্তি পাওয়ানোর, কিন্তু আইনের কারণে এমনটা হয়নি। অ্যাকচুয়ালি ওই ড্রাইভারটা ইচ্ছাকৃতভাবে তো অ্যাক্সিডেন্টটা করেনি আর এই কারণেই আইনসম্মতভাবে ওর কোনো শাস্তি হবে না। এরপর আমরা ড্রাইভারের ফ্যামিলিকে দেখতে পাই আর এখানে আমরা জানতে পারি যে কিমজনের কারণেই ওই ড্রাইভারটা এমন কাজ করেছে, কারণ কিমজন ওই ড্রাইভারকে বলেছিল যে ও যদি এই কাজটা করে তাহলে উনি ওনার অসুস্থ মেয়ের জন্য টাকা দেবেন চিকিৎসা করাতে। পরের দৃশ্যে আমরা দেখি সোয়ন সেই ড্রাইভারের ওয়াইফকে খুঁজে বার করে আর এখানে এসে ও জানতে পারে যে পরবর্তীকালে কিমজন ওদেরকে কোনো টাকাই দিয়েছিল না আর এই কারণেই ওদের অসুস্থ মেয়ে আর ওর হাজব্যান্ড দুজনেই মারা গিয়েছিল। আর এখন ওর অবস্থা এতটাই খারাপ যে ও ফুটপাতে ছোটখাটো জিনিস কেনাবেচা করে নিজের পেট চালায়। এরপর আমরা সিয়নকে দেখতে পাই ও ফ্ল্যাশব্যাকের একটা কাহিনী মনে করতে লাগে যেখানে আমরা দেখি ওর মায়ের অ্যাক্সিডেন্টের পেছনে কাদের হাত ছিল তাদেরকে খুঁজে বের করার ও অনেক চেষ্টা করে আর তারপর ও সত্যিটা জানতেও পেরে যায়, কিন্তু তখনও কিছুই করতে পেরেছিল না কারণ কিমজন তখন ওর উপরে সবসময় নজর রাখতো। এরপর আমরা সোয়নকে দেখতে পাই এখানে একজন লয়ার ওকে সিয়নের মায়ের অ্যাক্সিডেন্টের কিছু রিপোর্ট পাঠায় আর যেখানে লেখা ছিল যে সিয়নের মায়ের অ্যাক্সিডেন্টটা পুরোপুরিভাবে ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল। তো এখানে হঠাৎই ওর মনে পড়ে যায় যে সেদিন একটা বক্স ও ড্রয়ারের ভেতরে রাখছিল আর সেই বক্সে কী ছিল সেটা দেখার জন্যই ও সেই বক্সটা বের করে আর বক্সটা বের করা মাত্রই ও প্রচণ্ড অবাক হয়ে যায় কারণ এই বক্সের ভেতরে কিমজনের বিরুদ্ধে অনেক প্রমাণ ছিল। ফলে ও আবার বক্সটা নিয়ে সোজা সোর ফ্ল্যাটে চলে যায় কারণ সো এখন ওর থেকে আলাদা একটা ফ্ল্যাটে থাকছে। তো এখানে এসে সোয়ান সোকে বলতে লাগে যে তুমি কিমজনের বিরুদ্ধে এত প্রমাণ জোগাড় করার পরেও ওর বিরুদ্ধে কেন কোনো স্টেপ নিচ্ছ না। এর উত্তরে সুহো ওকে জানায় যে আমার কাছে তেমন কোনো পাওয়ার ছিল না আর এই কারণেই আমি ওর বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারিনি। এতে সোয়ান বলে তুমি এত সহজে কি করে হাল ছেড়ে দিতে পারো, ওর কারণেই আমরা আমাদের ছেলেকে হারিয়েছি আর তারপরেও তুমি চুপচাপ হাত পা গুটিয়ে বসে আছো, নাকি ও তোমাকে তোমার কোনো সিক্রেট নিয়ে ব্ল্যাকমেল করছে বলে তুমি কোনো স্টেপ নিচ্ছ না। তাছাড়া যাই হোক তোমার যা ইচ্ছে তাই করো, কিন্তু আমি এবার কিমজনের শেষ দেখেই ছাড়বো। আর এসব বলে ও এখান থেকে চলে যেতে লাগে আর তখন সুহো ওকে বলতে লাগে যে আমার কাছে আমার ছেলে আর তুমি দুজনেই অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু সোয়ন ওর এইসব কথায় তেমন কোনো পাত্তা দেয় না আর এখান থেকে বেরিয়ে যায়। দেন আমরা দেখি সুহো কিমজনকে কল করে আর বলে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই আর তারপর কিমজন ওর সঙ্গে দেখা করতেও চলে যায়। আর কিমজন এখানে আসা মাত্রই সুহো কিমজনকে বলতে লাগে যে আমি এখন থেকে তোমার হয়ে কাজ করতে চাই। আর ওর এমন কথা শুনে কিমজন অনেক অবাক হয় আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তোমার মতের এমন পরিবর্তন হলো কেন, এতদিন তো তুমি আমার বিরুদ্ধে ছিলে আর সবসময় আমাকে এক্সপোজ করতে চাইতে, তাহলে আজ হঠাৎ এমন কেন বলছো। এর উত্তরে সুহো বলে এখন আর আমার জীবনে হারানোর মতো কিছুই নেই আর এই কারণেই আমি তোমার হয়ে কাজ করে পাওয়ারফুল হয়ে উঠতে চাই আর পাওয়ার এনজয় করতে চাই। তো ওর এইসব কথা শুনে কিমজন ওকে নিজের দলে রাখতে রাজি হয়ে যায় আর ওকে বলতে লাগে যে তুমি আমার সঙ্গে হাত মিলিয়ে কখনোই পস্তাবে না। পরের দৃশ্যে আমরা দেখি সিয়ন কংগ্রেসম্যান চোয়ের সঙ্গে দেখা করতে আসে আর এখানে এসে ও কংগ্রেসম্যান চোইকে বলতে লাগে যে আমি আপনার একটা অটোগ্রাফ চাই। আর এটা বলে ও কংগ্রেসম্যান চোইকে একটা ফটো দেয় যেখানে কিনা কংগ্রেসম্যান চোই কিছু মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ছিল। আর এই ফটোটা দেখা মাত্রই কংগ্রেসম্যান চোই অনেক ঘাবড়ে যায় আর তারপর ও সিয়নকে একটা কর্নারে নিয়ে এসে বলতে লাগে যে তুমি এসব কি শুরু করেছো, আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। আর ঠিক তখনই সিয়ন ওকে একটা কল রেকর্ড শোনায় যেখানে কিনা কিমজন বলছিল যে আমি একবার প্রেসিডেন্ট হয়ে যাই আর তারপর তোমরা কংগ্রেসম্যান চোয়ের ওই ফটোগুলো ভাইরাল করে দিও। সিয়ন এবার ওকে বলতে লাগে কিমজন একবার প্রেসিডেন্ট হয়ে গেলে ও সবার প্রথমে তোমার কেরিয়ার শেষ করবে আর তারপর বাকিদের। দেন আমরা দেখি সিয়ন সমস্ত কংগ্রেসম্যানের সঙ্গে দেখা করতে আসে আর এখানে এসে ও সবাইকে বলে যে এতদিন আমি কিমজনের হয়ে কাজ করেছি আর আমি ওকে তোমাদের সমস্ত সিক্রেট খুঁজে এনে দিয়েছি আর আমি এখন তোমাদের হেল্প চাই যাতে কিমজন কোনোভাবেই প্রেসিডেন্ট হতে না পারে, আর তোমরা যদি আমাকে এই বিষয়ে হেল্প করো তাহলে আমি তোমাদের কোনো সিক্রেটই ভাইরাল করব না। তাছাড়া তোমরা যদি আমাকে হেল্প করতে না চাও তাহলে আমি তোমাদের সমস্ত সিক্রেট ভাইরাল করে দেবো। সো এবার তোমাদের ইচ্ছা তোমরা কি করবে না করবে। পরের দৃশ্যে আমরা দেখি এরা দুজনে দেখা করে আর এখানে সিয়নকে বলতে লাগে যে আমার মনে হয় আমার ছেলের অ্যাক্সিডেন্টের সঙ্গে তোমার মায়ের অ্যাক্সিডেন্টের কোনো কানেকশন আছে।
তো ওর এমন কথা শুনে সিয়ন ওকে জানায় যে আমার মা মারা যাওয়ার আগে একটা ট্যাবলেটের কথা বলে গিয়েছে, আর আমি জানি না সেই ট্যাবলেটটা কোথায় রয়েছে আর আমার মা কেন ট্যাবলেটের নামটা নিয়েছিল। তাছাড়া আমার মনে হয় কিম জুনও সেই ট্যাবলেটের খোঁজ করছে, আর এই কারণেই ও কয়েকদিন আগে আমার রুমে কাউকে একটা পাঠিয়েছিল সেই ট্যাবলেটটা খোঁজার জন্য। দেন আমরা দেখি সিয়ন একটা লাইব্রেরিতে এসেছে, আর এইখানে এসেও ও ভাবতে লাগে যে সিয়নের মা মারা যাওয়ার আগে ট্যাবলেটের নাম কেন নিল, আর কি আছে সেই ট্যাবলেটে যার কারণে সিয়নের মাকে সেই ট্যাবলেটের নাম নিতে হলো। ইতিমধ্যে ওর সঙ্গে হেগিউমের দেখা হয়ে যায়, আর এখানে হেগিউম ওকে জানায় যে আমি আর আমার ছেলে কোরিয়া ছেড়ে চলে যাচ্ছি। তাছাড়া ও আমাকে বলেছে আমি এখানে থাকলে ও আমাকে বা আমার ছেলেকে কাউকেই বাঁচতে দেবে না, আর এই কারণেই আমি চলে যাচ্ছি। আর আমি তোমাকে এটাই বলবো যে তুমি কিমজুনকে এক্সপোজ করতে যেও না, আর তা না হলে ও তোমাকেও মেরে ফেলতে পারে। আর ওর এমন কথাই সোয়ন ওকে জানায় যে আমি আমার ছেলের জন্য ওকে এক্সপোজ করেই ছাড়বো, তাছাড়া আমি ওকে দেখে ভয় পাই না। এরপর আমরা সোকে দেখতে পাই ও অফিস থেকে বাড়ি আসে, আর এখানে এসে ও দেখতে পায় যে কেউ ওর ওপরে একটা নজর রাখছে। ফলে ও সেই ব্যক্তির কাছে যায় আর বলতে লাগে যে তোমার আমার ওপরে নজর রাখতে হবে না, কারণ আমি অফিস থেকে সোজা বাড়ি আসি আর বাড়ি থেকে সোজা অফিসে যাই। দেন সো ওর ফ্ল্যাটে ফিরে আসে, আর এখানে এসে ও একটা এনভেলপ দেখতে পায় যেখানে কিনা এক গাদা ফটো ছিল, আর এই ফটোতে শুধুমাত্র ক্ষেতের ছবি ছিল। এদিকে পরের দিন সোয়নের কাছে হেগিউম আসে আর ওকে বলতে লাগে যে অ্যাকচুয়ালি গতকালকে আমি তোমার কথা অনেক ভেবেছি, আর সত্যি বলতে গুনভোর অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমি তেমন কিছুই জানি না, কিন্তু আমার এতটুকু মনে আছে যে গুনভোর যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিনও বাড়ি থেকে একটা ট্যাবলেট হাতে করে বাইরে বেরিয়েছিল। আর হেগিউমের এই কথা শোনা মাত্রই সোয়ন তাড়াহুড়ো করে ওর বাড়ির ভেতরে ঢুকে পড়ে, আর তারপর ও সারা বাড়ি জুড়ে ওর ছেলের সেই ট্যাবলেটটা খুঁজতে লাগে, কিন্তু ও কোথাও সেই ট্যাবলেটটা খুঁজে পায় না। ফলে ও আবার সোকে কল করে জিজ্ঞাসা করতে লাগে তুমি কি জানো গুনভোর ট্যাবলেটটা কোথায় ছিল। আর এর উত্তরে সোকে জানায় যে না, আমার তো সেই ট্যাবলেটের ব্যাপারে কিছুই মনে নেই। আর ঠিক তখনই ওর মনে পড়ে যায় যে সিয়নের মাও মারা যাওয়ার আগে একটা ট্যাবলেটের কথাই বলে গিয়েছে। এরপর আমরা ইউরিকে দেখতে পাই, ইউরির কাছে সোয়নের মায়ের কল আসে, আর এখানে সোয়নের মা ওকে কল করে জানায় যে তুমি রেস্টুরেন্টে এসে আমার সঙ্গে দেখা করো। তো ইউরি তো এবার ভয়ে ভয়ে সোয়নের মায়ের রেস্টুরেন্টে যায়, আর এখানে এসে ও প্রচণ্ড অবাক হয়। এখানে সোয়নের মা ওকে বলতে লাগে আজকে তো সোয়নের বার্থডে, কিন্তু ও তো ওর কাজের জন্য বাইরের ট্রিপে গিয়েছে, সো তুমি যাও আমার করা রান্না বান্না নিয়ে সুহো আর গুনভোকে দিয়ে আসো। আর এখানে আমরা সোয়নের মায়ের কথাবার্তা থেকে এটাই বুঝতে পারি যে সোয়নের মা হয়তো গুনভোর অ্যাক্সিডেন্টের পরের সমস্ত ঘটনা ভুলে গিয়েছে। পরের দৃশ্যে আমরা সেয়নকে দেখতে পাই, এখানে ও ওর মায়ের ফোনের সমস্ত রেকর্ডিং শুনছিল এই ভেবে যে এখান থেকে কোনো ক্লু পাওয়া যায় কিনা ওই ট্যাবলেটের। আর ঠিক তখনই ওর ফ্ল্যাশব্যাকের একটা কাহিনী মনে পড়ে যায় যেখানে কিনা ওর মা অসুস্থ ছিল আর ও ওর মাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য জেদ করছিল, কিন্তু ওর মা হসপিটালে যেতে চায় না, আর ওকে একটা নেকলেস দিয়ে বলে যে এটা কিন্তু কখনোই তুমি তোমার থেকে হারাবে না, এটা সবসময় তুমি তোমার কাছেই রাখবে। তো সিয়ন এবার ওর মায়ের দেওয়া সেই নেকলেসটা দেখতে লাগে, আর ঠিক তখনই সৈয়ন ওর বাড়িতে এসে হাজির হয় আর ওকে বলতে লাগে তোমার মা সেদিন যে ট্যাবলেটের কথা বলেছিল আমার মনে হয় সেটা আমার ছেলে গুনভো ট্যাবলেট, আর আমাদের সত্যিটা খুঁজে বের করতে হলে আগে আমার ছেলের সেই ট্যাবলেটটা খুঁজে বের করতে হবে। তো সিয়ন এবার ওকে বলতে লাগে তুমি আমাকে বলেছিলে না আমি হয়তো কিছু মিস করছি, আর আমার মনে হয় এই নেকলেসের ভেতরে কিছু একটা আছে, কারণ আমার মা আমাকে বলেছিল আমি যেন কোনোভাবেই এই নেকলেসটা না হারাই। তো সিয়ন এবার ওর মায়ের দেওয়া সেই নেকলেসটা খোলে, আর এখান থেকে ও একটা মেমোরি কার্ড খুঁজে পায়, আর এই মেমোরি কার্ডের ভেতরে একটা শপের অ্যাড্রেস আর গুনভো ট্যাবলেটের ব্যাপারে সমস্ত ইনফরমেশন দেওয়া ছিল। আর এটা দেখা মাত্রই সিয়ন তাড়াহুড়ো করে ওর গাড়ি নিয়ে বেরিয়ে যায় সেই শপের উদ্দেশ্যে, আর ওর পিছু পিছু সিয়নও চলে যায়। অন্যদিকে ইউরি সৈয়নকে কল করতে লাগে, কিন্তু সৈয়ন তো ওর ফোনটা বাড়িতেই ভুলে রেখে চলে গিয়েছিল, আর এই কারণেই ও ইউরির কলটা রিসিভ করতে পারে না। আর তারপর ইউরি যখন আবারও সৈয়নের মায়ের রেস্টুরেন্টের ভেতরে যায় তখনও দেখতে পায় যে সেখানে সৈয়নের মা নেই। এরপর আমরা সৈয়নকে দেখতে পাই ও সেই শপে গিয়ে গুনভো ট্যাবলেটটা নিয়ে আসে, আর তারপর বাড়িতে এসে গুনভোর সমস্ত ভিডিও ফটো দেখতে লাগে। আর এই সমস্ত কিছু দেখে ও অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর এদিকে সিয়নও সৈয়নের বাড়িতে চলে আসে, আর এখানে এসে ও দূর থেকেই সৈয়নকে দেখতে লাগে। তো সৈয়ন এবার গুনভোর অ্যাক্সিডেন্টের দিনের সেই ভিডিওটা চালায়, আর এই ভিডিওটা গুনভোর দ্বারা ভুলবশত রেকর্ড হয়ে গিয়েছিল, আর এখানেই সমস্ত সত্যিটা লুকিয়েছিল। আর এই ভিডিও রেকর্ডিং থেকে আমরা জানতে পারি যে যেদিন কিনা গুনভোর অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন কিমজুন আর জিউং অনেক বেশি ড্রিঙ্ক করেছিল, আর এই কারণেই ওরা ভুলবশত নেশাগ্রস্ত অবস্থায় গুনভোকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে দিয়েছিল, কিন্তু তারপরেও গুনভোর তেমন কোনো ক্ষতি হয়েছিল না। ফলে জিউং অর্থাৎ সিয়নের বাবা কিমজুনকে বলতে লাগে যে চলো আমরা এই বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যাই, আর তাহলে এই বাচ্চাটা বেঁচে যাবে। আর এতে কিমজুন ওকে বলে আমরা নেশাগ্রস্তভাবে গাড়ি চালিয়ে এই বাচ্চাটাকে ধাক্কা মেরে দিয়েছি, আর এই বাচ্চাটা আমার মুখও দেখে নিয়েছে, আর এখন যদি আমরা ওকে হসপিটালে নিয়ে যাই তাহলে আমার ইমেজ নষ্ট হয়ে যাবে, আর আমি কখনোই প্রেসিডেন্ট হতে পারবো না।
আর এই সব কিছু যদি পাবলিকের সামনে চলে আসে তাহলে আমার ইমেজ পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে, আর এর চেয়ে ভালো আমরা এই বাচ্চাটাকে মেরে ফেলি। এতে জিউং অর্থাৎ সিওনের বাবা কিমজনকে বলতে লাগে যে আচ্ছা ঠিক আছে, এই বাচ্চাটাকে ধাক্কা মারার দায় আমি নিয়ে নেব, আর এর বদলে তুমি আমার ছেলে সিওনের চিকিৎসার জন্য টাকা দেবে। তো কিমজনও ওর প্রস্তাবে রাজি হয়ে যায়। আর এদিকে সিওন যখন সব সত্যিটা জানতে পারে তখন ও তো প্রচণ্ড কান্না করতে লাগে। আর এখানেই আমাদের এই ড্রামার 12th এপিসোড শেষ হয়ে যায়।